আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য রঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখা গল্প পাহাড়ি গোলাপ। আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে পাহাড়ি গোলাপ। অনেকদিন পর পুরনো খদ্দেরকে দেখে মিসেস বড়ুয়া খুশি হলেন। মিষ্টি হেসে বললেন, মিস্টার বরুণ বিশ্বাস না? নমস্কার। ঠিকই চিনেছেন। বরুণও মৃদু হাসল, বলল, আপনার স্মরণ শক্তি আশ্চর্য রকম প্রখর। চেনা অতিথিদের ভুললে আমার সরাইখানা চলবে কি করে বলুন? মিসেস বড়ুয়া বললেন, তা বটে। প্রায় 1.5 যুগ আগে স্বামী দেবাশিস বড়ুয়া যখন মাসিউড়িতে এই হিলম্যান হোটেল খুলে বসেছিলেন, অনিতা বড়ুয়া তখন তরুণী। হোটেল পরিচালনা ব্যাপারে তখন থেকেই তিনি স্বামীর সহকারিণী। আজ কয়েক বছর হল দেবাশিস বড়ুয়া পরলোকে হোটেল খুলতে গেছেন। হিলম্যানের পুরো মালিকানা আর দায়িত্ব এখন মিসেস বড়ুয়ার। খদ্দেরের প্রতি অমায়িক ব্যবহার, আন্তরিক যত্ন তো আছেই। তার সরাইখানায় কেউ একদিনের জন্য এলেও অনিতা তাকে সহজে ভোলেন না। এই কারণে সিজন টাইমে অন্য হোটেলের তুলনায় তার হিলম্যানে ভিড় বেশি হয়। পুরনো আত্মীয়তার সুরে অনিতা বললেন, এবার কতদিন পরে এলেন? বরুণ বলল, হ্যাঁ, তা অনেক দিন হলো, 11 বছর বাদে। ঘর পাওয়া যাবে তো? আপনার জন্য সব সময় ঘর খোলা। অনিতা বড়ুয়া এখন আর তন্নি তরুণী নেই। 40 পার হয়ে মোটাও হয়েছেন, চুলে রূপলি ছোঁয়াও লেগেছে। তবু মুখের হাসি আর চোখের চাউনিতে তরুণ বয়সের মাদকতা রয়েছে। নিজেই চাবি নিয়ে বললেন, আসুন। কাঠের সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায় উঠে একেবারে শেষ ঘরখানার সামনে এসে দাঁড়ালেন তিনি। দরজায় চাবি লাগিয়ে বরুণকে বললেন, এটা সরাইখানার বেস্ট কামরা, আর এটাই আপনার পুরনো ঘর, কোনো অসুবিধা হবে না। দরজা খুলে দিয়ে অনিতা বললেন, চা নিয়ে টেবিলে খাবেন না রুকমা দিয়ে যাবে? রুকমা? ভেতরে ভেতরে বরুণ যেন চমকে উঠল। অনিতা বললেন, সে রুকমা নয়, এখানকার পাহাড়ি বস্তিতে অমন অনেক রুকমা আছে। অনেকটা সহজ হয়ে উঠল বরুণ। বলল, স্নান সেরে খাবার টেবিলেই যাচ্ছি। আচ্ছা। অনিতা হেসে চলে গেলেন। বরুণ ঘরে ঢুকল। হাতের সুটকেসটা নামিয়ে রেখে চারপাশে চোখ বুলিয়ে নিল। হ্যাঁ, এই ঘরখানাই বটে। হোটেলের অন্যান্য ঘরগুলোর তুলনায় এখানে আকারে বেশ বড়ই হবে। কাঠের ফ্লোর, কাঠের দেওয়াল, শুধু ফায়ারপ্লেস ইটের। দুদিকে দুটো 4টে জানলা। পূবের জানলার সার্সি দিয়ে সকালের দুধে ধোয়া উষ্ণ রোদ মেঝে ছড়িয়ে পড়ে। আর উত্তরের জানলা। দ্রুত পায়ে এগিয়ে বরুণ উত্তরের একটা জানলার সার্সি খুলে বাইরে তাকালো। জানলার ঠিক নিচেই খাদ, সেই অতলান্ত খাদ। ঝুঁকে তাকালে মাথা ঘুরে যায়। ক্ষিপ্র হাতে বরুণ জানলা বন্ধ করে দিল। একটা পাহাড়ের মাথায় বলে হিলম্যান হোটেলটাকে মন্দ দেখায় না। চারপাশের নিসর্গ শোভাও দেখতে ভালো লাগে। কিন্তু এই ঘরখানাকে একেবারে খাদের ধারে তৈরি না করলেই বা কি ক্ষতি হতো? অবশ্য ঘরের পজিশন আর সাজানো গোছানোর দিক দিয়ে এ ঘরখানা হোটেলের সেরা কামরা ঠিকই। তবু বরুণের মনে হলো মিসেস বড়ুয়া তার জন্য অন্য কামরার ব্যবস্থা করলেই যেন ভালো হতো। সে কি ভাবতে পেরেছিল দীর্ঘ 11 বছর পরে আবার এই ঘরেই তাকে পা দিতে হবে? সেপ্টেম্বরের শেষ। মাসুরির পাহাড়ি অঞ্চলে ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে।
তবু বরুণ স্নান করল। ট্রেন জার্নির পর স্নান করাই ওর বরাবরের অভ্যেস। গরম জলে স্নান করে দাড়ি কামিয়ে পোশাক বদলে বরুণ যখন চায়ের টেবিলে যাওয়ার জন্য রেডি হলো, তখন শরীরের সঙ্গে মেজাজটাও যেন বেশ হালকা হয়ে গেছে। বেলা পড়ে আসছে। উত্তরের জানলার কাচের সার্সি দিয়ে পশ্চিমের আকাশের সমচতুষ্কোণ একটা টুকরো চোখে পড়ে, হিন্দি রঙিন ফিল্মের মতো রংচঙে। একটা সিগারেট ধরিয়ে বরুণ একতলায় নেমে এলো। টেবিলে চায়ের সরঞ্জাম সাজিয়ে অনিতা নিজেই অপেক্ষা করছিলেন। হোটেলের বোর্ডার তখন খুব কম। 2-4 জন যারা আছেন তারা চা পান শেষ করে বেড়াতে বেরিয়েছে। চেয়ারে বসতে বসতে বরুণ বলল, আপনি নিজেই চা বানাচ্ছেন যে, লোকজন কেউ নেই? চায়ের পেয়ালা এগিয়ে দিয়ে অনিতা বললেন, এ সময়টা খদ্দের কম বলে লোকজন কমিয়ে দিয়েছি, কেবল একজন বেয়ারা আর রুকমা বলে যে মেয়েটা আছে সে এখন কিচেনে। আবার রুকমা। চায়ে চুমুক দিতে গিয়ে বরুণ 1 সেকেন্ড থেমে রইল। তারপর অন্য প্রসঙ্গে ঘুরে গেল। বলল, আপনার সরাইখানা এতদিনেও কিছু বদলায়নি দেখছি, সবই আগের মতো রয়েছে, ওই জাপানি টিপটটা পর্যন্ত। কেকের প্লেট বরুণের দিকে সরিয়ে দিয়ে অনিতা হেসে বললেন, কিছুই বড় একটা বদলায় না, বরং মানুষই বদলে যায়। এই আমাকেই দেখুন না, আগের চেয়ে কত মোটা হয়ে গেছি, বুড়িয়ে গেছি। এ আপনার বুড়িয়ে যাওয়া নয়, বাড়িয়ে বলা। সময়ের ধর্মই হচ্ছে বদলে যাওয়া। আমাকেও কি এখনো যুবক মনে হচ্ছে? বরুণের কাপ দ্বিতীয়বার ভর্তি করে দিলেন অনিতা। তারপর প্রশ্ন করলেন, এবার কতদিন থাকবেন? বলতে পারছি না, ব্যবসাদার মানুষ আমি, যতক্ষণ ব্যবসা ততক্ষণই থাকা। এবার কিসের বিজনেস? এখানকার নতুন হসপিটালের জন্য স্টিল ফার্নিচার আর সার্জিক্যাল যন্ত্রপাতির অর্ডার জোগাড় করতে এসেছি। কর্তাদের তোয়াজ করতে করতে অন্তত 4-5 দিন লাগবে বোধহয়। চা পর্ব শেষ করে আর একটা সিগারেট ধরালো বরুণ। মিসেস বড়ুয়া জিজ্ঞেস করলেন, আজ রাতে কি খাবেন? কোনো স্পেশাল ডিশ? ফরমাস না করে আপনার অভিরুচির উপর ছেড়ে দিলাম। চেয়ার ছেড়ে উঠে পড়লেন বরুণ। অনিতা বললেন, বেড়াতে বেরোচ্ছেন? না, টায়ার্ড লাগছে, ঘরে গিয়ে বিশ্রাম নেব। আমি কিন্তু 10টার আগে ডিনারে বসি না। সত্যিই ক্লান্ত বোধ হচ্ছিল বরুণের। ঘরে এসে দেখল উত্তরের জানলায় ফ্রেমে আঁটা আকাশ থেকে সমস্ত রঙের বাহার মুছে গেছে। ফায়ারপ্লেসের আগুন তাপে ঘরখানায় উষ্ণ আরাম ছড়ানো। ইটালিয়ান কম্বলখানা গায়ে টেনে নরম বিছানায় বরুণ একটু ঘুমিয়ে নিল। ঘুম যখন ভাঙল তখন 9টা বেজে গেছে। শরীরে এখনও কেমন একটা আলস্যের জড়তা লেগে আছে। অতএব সুটকেসটা খোলা যাক। মার্তেল ব্র্যান্ডের বোতল তার সঙ্গেই থাকে, বিশেষত ট্যুরে বেরোলে। বারান্দায় বেরিয়ে বরুণ গলা চড়িয়ে গরম জলের ফরমাশ করল। খানিক পরেই পাহাড়ি চাকরটা এসে গরম জলের পাত্র টেবিলে নামিয়ে রেখে গেল, সঙ্গে গ্লাস। বোতল খুলে বরুণ গ্লাসে 1 ইঞ্চিটাক ঢালল। গরম জলের পাত্রের দিকে হাত বাড়াতে গিয়ে ফুলদানির দিকে চোখ পড়ল। সেই ড্র্যাগন আঁকা তামার ফুলদানিটা না? আশ্চর্য, 11 বছর আগে ওই টেবিলে এই ফুলদানিটাই ছিল। ছিল তো ছিল, দুনিয়ার অনেক জিনিসই 11 কেন, 111 বছর ধরে ছিল এবং আছে, তাতে কি এসে গেল? গ্লাসে গরম জল মিশিয়ে বরুণ একটা লম্বা চুমুক দিল। তারপর সিগারেট ধরালো। তারপর টেবিল থেকে একখানা বিলাতি ম্যাগাজিন খুলে বসল। গ্লাসটা দ্বিতীয় চুমুকেই খালি হয়ে গেল। দ্বিতীয়বার ব্র্যান্ডি নিল বরুণ। গরম জল নিতে গিয়ে ফুলদানিটা আবার নজরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বরুণ চোখ সরিয়ে নিল। তারপর মনে হলো মিসেস বড়ুয়ার রুচি নিতান্ত পুরনো। এমন কি নিয়ম আছে
11 বছর ধরে একই ফুলদানি একই টেবিলে রাখতে হবে? ওই ফুলদানিটা তো কারো স্বামী নয় যে বদলানো চলবে না। হঠাৎ বরুণের খেয়াল হলো এরই মধ্যে সে বার 3-4 ফুলদানিটার দিকে তাকিয়েছে। হাসি পেয়ে গেল তার। এই বয়সে ড্রাগন দেখে ভয় পেল নাকি সে? মনে পড়ল অনিতা বড়ুয়ার কথা। কিছুই বড় একটা বদলায় না, বরং মানুষই বদলে যায়। বরুণ তৃতীয় পেগ ঢালল। গ্লাসটা যখন শেষ করল তখন 10টা 10। বোতলটা সরিয়ে রেখে সে একতলায় নেমে গেল। ডিনারের টাইম হয়েছে। টেবিলে প্লেট সাজিয়ে বসে আছেন অনিতা। বরুণ এসে বসতেই কিচেনের দিকে মুখ ফিরিয়ে ডাক দিলেন, রুকমা, খানা লাও। বরুণ কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলো। অথচ তার নেশা হয়নি। 3 পেগে তার নেশা হয় না, বড়জোর চোখ দুটো একটু লালচে হয়। ধুমায়িত সুপের পাত্র দুহাতে ধরে মোটা সোটা মাঝবয়সী একটি পাহাড়ি স্ত্রীলোক খাবার ঘরে এলো। এই তাহলে রুকমা? অনিতা বলেছিলেন বটে, এখানকার পাহাড়ি বস্তিতে অনেক রুকমা আছে। খেতে খেতে সে বলল, পাহাড়ি মেয়েদের মধ্যে রুকমা নামটা খুব কমন বুঝি? অনিতা বললেন, হ্যাঁ তাই, রুকমা ওদের প্রিয় নাম। আচ্ছা, আপনার সেই রুকমার খবর কি মিসেস বড়ুয়া? কোনো খোঁজ টোজ পেয়েছিলেন তার? না, বিস্তর খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু মেয়েটাকে আর পাওয়া গেল না। কোথায় যে গায়েব হয়ে গেল কে জানে। বরুণের অস্বস্তি ভাবটা এক মুহূর্তে কেটে গেল। পুলিশ ভালো করে তদন্ত করেনি? বরুণ প্রশ্নটা এত সহজে করল যেন কথার পিঠে কথা। করেছিল বই কি, কোনো সন্ধান না পেয়ে হাল ছেড়ে দিয়েছে। আর একখানা গরম কাটলেট দি। গরম কাটলেট? ফাইন, দিন না। বরুণের মেজাজ ভারী প্রফুল্ল মনে হলো। কাটলেট চিবোতে চিবোতে বললেন, ব্যাপারটা কিন্তু রীতিমতো রহস্যময়, শার্লক হোমসের গল্পের মতো, তাই না? একটা জলজ্যান্ত মেয়ে উবে গেল। আচ্ছা, আপনার কি ধারণা? ব্যাপারটা আমার ধারণার বাইরে। তবে পাহাড়ি বস্তির লোকেরা বলে কোনো ট্যুরিস্ট সাহেব নাকি রুকমাকে ধরে নিয়ে গেছে। তাই নাকি? ভারী ইন্টারেস্টিং তো। তবে মেয়েটার চেহারা যা ছিল তাতে ট্যুরিস্ট সাহেবদের দোষ দেওয়া যায় না। ডিনার শেষ করে বরুণ উঠে পড়তে যাচ্ছিল। অনিতা বললেন, উঠবেন না, আপেলের পুডিং আছে, আপনার ফেভারিট ডিশ। অবাক হয়ে বরুণ বলল, ধন্যবাদ, কিন্তু সে যে 11 বছর আগেকার কথা, এখনও আপনার মনে আছে? অনিতা পুডিংয়ের প্লেটটা এগিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, 11 বছর আগের এই সরাইখানাকে কি আপনি ভুলতে পেরেছেন? চামচে করে একটু পুডিং মুখে তুলতে গিয়ে বরুণ 1 সেকেন্ড থেমে গেল। তারপর আবার খেতে লাগলো। বরুণ যখন নিজের রুমে ফিরে এলো তখন কাছাকাছি কোনো চার্চের ঘড়িতে রাত 11টা বাজছে। সারা হোটেল নিঝুম। কোনো বোর্ডারের ঘরে সারা শব্দ নেই। ডিনার টেবিলে বরুণই শেষজন। কাচের জানলার বাইরে আকাশ ও পৃথিবী এখন একই রঙের, স্লেটের মতো গাঢ় ধূসর। পাহাড়ি অঞ্চলের শীতার্ত রাত এরই মধ্যে নিশুতি হয়ে এসেছে। শব্দ বলতে থেকে থেকে শোনা যাচ্ছে শুষ্ক দমকা হাওয়ার এলোমেলো প্রলাপ। দরজা বন্ধ করে বরুণ ফায়ারপ্লেসের ধারে এসে বসল। ঠান্ডা বেশ জমিয়ে পড়েছে। তা পড়ুক, এখনই শুয়ে পড়ার তাড়া কিসের? কিছুক্ষণ বসে বসে মৌজ করে সিগারেট টানা যাক। ইচ্ছে হলে একটা ছোট পেগ ব্র্যান্ডেরও নিতে পারে। কি যেন বললেন অনিতা বড়ুয়া? 11 বছর আগের এই সরাইখানাকে কি আপনি ভুলতে পেরেছেন? পেরেছিল বই কি। 11টা বছর ধরে বরুণ তো দিব্যি ভুলে গিয়েছিল। মাসুরিতে আরও হোটেল থাকতেও কেন যে এই হিলম্যানে এসে উঠল তা সে নিজেও জানে না। আর দোতলার বারান্দার এই শেষ ঘরে পা দিয়ে আবার সব মনে পড়ে গেল নতুন করে। 11 বছর বাদে হিলম্যান হোটেল তাকে আবার কেন টানল?
এ হোটেলের আরাম আর মিসেস বড়ুয়ার যত্নই তার কারণ। ধরো ফ্রুট স্যালাড, অ্যাপেল পুডিং, তার প্রিয় খাদ্য অন্য কোনো হোটেলে না চাইলেই পাওয়া যেত কি? চাইলেও হয়তো মিলত না। টেবিল থেকে অ্যাসপটটা নিতে গিয়ে ফুলদানিটা আবার চোখে পড়ে গেল বরুণের। ড্র্যাগন খোদাই করা সেই তামার ফ্লাওয়ার ভাস। আশ্চর্য, সব মনে পড়ছে তার, স্পষ্ট মনে পড়ছে, যেন গত সপ্তাহের ঘটনা। বরুণ তাহলে সত্যিই ভুলে যায়নি। চাপা পড়েছিল বিস্মৃতির কবরে। কবর ফুঁড়ে আবার বেঁচে উঠছে পুরনো স্মৃতি। আগেরবার সে যখন এখানে এসেছিল সেটা সেপ্টেম্বর ছিল না, ছিল মার্চের গোড়ার দিক। শীত তখনও এই পাহাড়ি অঞ্চলে জাঁকিয়ে রাজত্ব করছে। ভিআইপিদের জন্য সরকারি ভবনের একদিকটা আরও বাড়ানো হবে। গৃহসজ্জার কন্ট্রাক্ট ধরতে তার মাসুরিতে আসা এই প্রথম। পাহাড়ের ওপর বেশ ছবির মতো দেখতে হিলম্যান হোটেলটা তার ভালো লেগে গিয়েছিল। মালিক দেবাশিস বড়ুয়া তখনও বেঁচে। বরুণ একটু নিরিবিলি থাকা পছন্দ করে শুনে তিনি দোতলার বারান্দার এই শেষ ঘরখানাই তার জন্য খুলে দিয়েছিলেন। ঘরখানা একেবারে একটেরে বলে সত্যিই নিরিবিলি। অন্য বোর্ডারদের সঙ্গে সম্পর্ক খুবই কম। এই খাটখানা তখন ঘরের এইখানেই ছিল। বড় সোফাটা, ড্রেসিং আয়নাটা আর সেন্টার টেবিলখানা তখন যেখানে ছিল 11 বছর বাদে ঠিক সেই জায়গাতেই রয়েছে। ড্র্যাগনওয়ালা তিব্বতী ফুলদানিটাও। এমনকি বরফে ঢাকা পাহাড়ের একটা এনলার্জ করা বাঁধানো ফটো পূবের দেওয়ালের হুকে তেমন করেই ঝুলছে। কিছুই বদলায়নি। হ্যাঁ, এই ঘরেই রুকমাকে সে প্রথম দেখেছিল। সকালবেলা বেডটি নিয়ে এসে তার ঘুম ভাঙিয়েছিল রুকমা। ডেকেছিল, চায়ে লায়া বাবুজি। বরুণ ঘুম চোখে তাকালো। মেয়েটা গালে টোল পরিয়ে মিষ্টি করে হাসল। আবার বলল, চায়ে লায়া বাবুজি, পিও। ঘুম চোখে এক পলকে তাকিয়েই বরুণের চোখ থেকে ঘুম চলে গেল। একটা জীবন্ত পাহাড়ি গোলাপ ফুটে রয়েছে তার ঘরে। পাহাড়ি মেয়েদের বয়স ধরা মুশকিল, কিন্তু এই মেয়েটাকে দেখে বোঝা যায় বয়সটা 20-22-এর বেশি হতে পারে না। এমনই মসৃণ লালিত্য তার গায়ের ফর্সা গোলাপি চামড়ায়। ঘন সবুজ ছিটের ফ্রক পরনে, গায়ে লাল পশমের সোয়েটার, মাথায় সাদা ফুটকি দেওয়া একটা নীল সিল্কের রুমাল বাঁধা। তার তলা দিয়ে লালচে কয়েকটা চুলের একজোড়া খাটো বিনুনি উপচে ওঠা বুকের দুপাশে ঝুলছে। অস্পষ্ট ভুরুর নিচে ছোট ছোট চোখ দুটো জলজল করছে। পাতলা গোলাপি ঠোঁটের ফাঁকে খুদে খুদে হলদেটে দাঁতের শাড়ি। বরুণ চেয়েই রইল। মেয়েটা শুধু পাহাড়ি সৌন্দর্যের একটা ছবি নয়, পুঞ্জ পুঞ্জ যৌবন দিয়ে গড়া টাটকা তাজা যৌবন। বন্য সরলতার সঙ্গে মেয়েটা বলল, क्या देख रहे हो बाबूजी, चाय पियो। নিজেকে সামলে নিয়ে বরুণ গম্ভীরভাবে প্রশ্ন করল, আপকা নাম ক্যা হে? रुकमा। রুকমার সঙ্গে বরুণের সেই প্রথম আলাপ 11 বছর আগে। তারপর থেকে বরুণ যতক্ষণ হোটেলে থাকত তার ফরমাইশের অন্ত ছিল না। জল দাও, চা আনো, কফি বানাও, বিস্তার, চাদর আর বালিশের ওয়ার বদলে দাও, আরও কত রকম। ঘড়ি ঘড়ি রুকমাকে ডেকে পাঠাতো আর ঘুরিয়ে ফিরিয়ে রুকমাকে দেখত আর কি এক জ্বালায় জ্বলত, যে জ্বালায় শুধু নজওয়ান পুরুষরা জ্বলে। কত বয়স তখন বরুণের? বড় জোর 30-32। সারা ভারতবর্ষ জুড়ে মাকড়সার জালের মতো রেল লাইন ছড়িয়ে আছে। সেই লাইন ধরে স্টেশনে স্টেশনে ঘুরেছে বরুণ। কোথাও 2 দিন, কোথাও 5 দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেবল অর্ডার ধরেছে, ব্যবসা করেছে, টাকা গুনেছে। টাকার যে উল্টোপিঠ আছে, জীবনের যে আর একটা দিক আছে, ভাববার অবসর হয়নি। কখনো পুরুষের চোখ দিয়ে দেখেনি যে দুনিয়ায় মেয়ে বলে এক শ্রেণীর বিচিত্র প্রাণী আছে। পুরুষের মন দিয়ে কখনো ভাবেনি যে তারও যুবক জীবনে একটি মেয়ের প্রয়োজন আছে।
কোনোদিন অনুভব করেনি তারও একটা অদ্ভুত খিদে আছে, তৃষ্ণা আছে, যা ডিনার বা চা কফিতে তৃপ্ত হবার নয়। পুরুষের সেই দৃষ্টি, সেই মন আর সেই অনুভূতি বরুণের মধ্যে জাগিয়ে তুলেছিল মসৌরির পাহাড়ের মেয়ের রুকমা, জ্বলন্ত যৌবনবতী রুকমা। সে কি আজকের কথা? 11 বছর আগের এক মার্চের। অথচ সবই মনে পড়ে যাচ্ছে। নিতান্ত বন্য, নিতান্ত সরল ছিল রুকমা। অল্পেই ভারী খুশি হয়ে যেত। একদিন তার জামায় একটা সেন্ট লাগিয়েছিল বরুণ। বারবার জামাটা শুকে তার যেন তৃপ্তি হয়নি। গোলাপি ঠোঁটের ফাঁকে হলদেটে দাঁতের শাড়ি দেখিয়ে বলেছিল, कितना अच्छा खुशबू है। বোধহয় এই ভেবে সে অবাক হয়েছিল যে ছোট শিশির ভেতর থেকে টাটকা ফুলের সুগন্ধ বেরোলো কেমন করে। একদিন বিকেলে চায়ের পর বরুণ একটা সিগারেট ধরিয়েছে, এমন সময় রুকমা এলো চায়ের ট্রে নিয়ে যেতে। টোস্টের তামাকের গন্ধ পেয়ে মেয়েটা বলল, बाबूजी हमें एक चुरुट दीजिए ना। বরুণ জিজ্ঞেস করল, ক্যা করোগে? हम पियेंगे। মজা লাগলো বরুণের। একটা সিগারেট দিয়ে বলল, পিও। সিগারেটটা একবার নাকের কাছে ধরে রুকমা বলে উঠল, कितना अच्छा खुशबू है। अभी नहीं, रात में खाना खाने के बाद पियेंगे। সিগারেটটা রুকমা তার টাইট সোয়েটারের মধ্যে বুকের কাছে রেখে দিল। সেদিকে তাকিয়ে বরুণ বলল, আচ্ছা সোয়েটার লাগতা হ্যায়, তুমনে বানায়া? একটু যেন গর্বের সঙ্গে রুকমা বলল, नहीं, मेरी माँ ने बनाई है। इससे भी अच्छी बनाती है। 7 रुपये, 10 रुपये, 12 रुपये में बाजार में बिकती है। হ্যাঁ? ইচ্ছে করে অবাক হয়ে বরুণ বলল। রুকমা বরুণের সামনে গিয়ে দাঁড়ালো, বলল, देखो ना कितना अच्छा है। তারপর বিনা দ্বিধায় ফস করে বরুণের একটা হাত নিজের বুকের ওপর রাখল। হকচকিয়ে গেল বরুণ। তার আঙুলের চাপ লাগছে রুকমার পুরন্ত নরম বুকে। কয়েক সেকেন্ড বাদেই হাত টেনে নিল সে। क्या हुआ? অবাক হয়ে প্রশ্ন করল রুকমা। নিজের আঙুলে ফু দিয়ে বরুণ বলল, জল গয়া। जल गया? कैसे? আগ মে। আরো অবাক হলো রুকমা। आग? कहाँ? রুকমার চোখে চোখ রেখে বরুণ বলে বসল, তোমারি জওয়ানি মে। বন্য সরল পাহাড়ি মেয়েও লজ্জা পায়। রুকমার গালের রাঙা আপেল রং তার সারা মুখে ছড়িয়ে পড়ল। ছোট ছোট জলজলে চোখ দুটো তেছড়া করে শুধু বলল, हट। তারপর তাড়াতাড়ি চায়ের ট্রে তুলে নিয়ে পালিয়ে গেল। রুকমা চলে গেল, কিন্তু রেখে গেল একটা বিষের জ্বালা। সে বিষ বরুণের হাতের আঙুল থেকে ক্রমে সারা দেহের রক্তবাহী শিরায় শিরায় সঞ্চারিত হতে থাকল। আর ঘটনাটা ঘটল সেই রাতেই। বোর্ডারদের মধ্যে সবশেষে ডিনার করতে নামে বরুণ। 10টা অবধি তার নিজস্ব সময়। কয়েক পেগ হট হুইস্কি নিয়ে একা একা কাটায়। তারপর ডিনারে বসে। সে রাতে একটা ভালো হুইস্কির বোতল ছিল সঙ্গে। 3 পেগের কিছু বেশিই হয়ে গিয়েছিল। তারপর নেমে গেল একতলায়। ডিনার টেবিলে পরিবেশন করল রুকমা, আগের মতোই সহজভাবে। বিকেলের কথা সে হয়তো ভুলেই গেছে, কিন্তু বরুণ কি ভুলতে পেরেছিল সেই বিষের জ্বালা? ভোলা তো দূরের কথা, জ্বালাটা যেন নেশার মতো ক্রমশ তাকে অস্থির করে তুলেছিল। ডিনারের পর কফির অর্ডার দিয়ে ঘরে ফিরে গেল বরুণ। সিগারেট ধরালো। হোটেল হিলম্যান এখন চুপচাপ। বোর্ডাররা যে যার বিছানায় কম্বল টেনেছে। পাহাড়ি অঞ্চলে রাত 11টা বাজতে না বাজতেই নিশুতি। আকাশে স্লেটের রং, শীতের দমকা হাওয়ায় আর ঝোড়ো মত্ততা। ফায়ার প্লেসের ধারে বসেছিল বরুণ। ঘরের দরজায় টোকা পড়ল। কন?
বরুণ জিজ্ঞেস করল। বাইরে থেকে জবাব এলো, रुकमा कॉफी लाया बाबूजी। দরজা ভেজানোই ছিল। বরুণ বলল, আন্দার আও। দু হাতে ট্রে ধরে রুকমা ঘরে এলো। ট্রেটা টেবিলে রেখে কফি তৈরি করতে লাগলো। তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ বরুণ উঠে দরজাটা বন্ধ করে দিল আর দাঁড়িয়ে রইল বন্ধ দরজার সামনে। রুকমা একটু চমকে উঠে বলল, क्या क्या कर रहे हो? दरवाजा खोल दो। नहीं। বরুণ অদ্ভুতভাবে হাসল। রুকমার মুখে এবার বিরক্তি ফুটল। বলল, क्या तमाशा कर रहे हो बाबूजी? खोल दो दरवाजा, हमें हमें घर जाना है। কেমন যেন অস্বাভাবিক গলায় বরুণ বলতে লাগলো, रुकमा सुनो, रात अंधेरा है और अंधेरा बाहर में बहुत ज्यादा। मत जाओ आज घर, आज रात तुम यही ठहरो। পুরুষের দৃষ্টি চিনতে নারীর দেরি হয় না। বন্য পাহাড়ি হলেও রুকমা মেয়ে। বরুণের চোখের দিকে তাকিয়ে তার ভেতরকার আদিম জন্তুটাকে চিনতে রুকমার এক মুহূর্তও দেরি হলো না। গুহাশালী জন্তুটা হঠাৎ আজ গুহার অন্ধকার থেকে বেরিয়ে এসেছে। তার রাক্ষসের চেহারা দেখে সাহসী পাহাড়ি মেয়ে রুকমাও ভয় পেয়ে গেল। বরুণ আস্তে আস্তে এগোচ্ছে আর রুকমা এক পা করে ভয়ে পিছিয়ে যাচ্ছে। পিছোতে পিছোতে সোফার উপর পড়ে গেল রুকমা আর তৎক্ষণাৎ বরুণ ঝাঁপিয়ে পড়ল তার উপর। দুহাতে সেই পুঞ্জ পুঞ্জ যৌবন দিয়ে গড়া দেহটা তুলে নিয়ে খাটের পুরু গদির ওপর ছুঁড়ে ফেলল। বলিষ্ঠ হাতের একটানে ছিঁড়ে গেল সোয়েটার, টুকরো হয়ে গেল ভেতরের জ্যাকেট, ফালা ফালা হয়ে গেল ছিটের ফ্রক। চিৎকার করে উঠতে গেল রুকমা। তার আগেই লোলুপ একজোড়া ঠোঁট রুকমার পাতলা লালচে ঠোঁট দুটো চেপে ধরল। পারল না। সে রাতে রুকমা কিছুতেই ঠেকাতে পারল না বরুণকে। আদিম প্রবৃত্তির হাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল পাহাড়ি গোলাপ। শীতের ঝোড়ো হাওয়া তখন আরও প্রমত্ত হয়েছে। রাতের ঘড়ির সময়ের কাঁটা আরও কটা ঘর পার হয়ে গেল। বরুণের খেয়াল ছিল না। গলাটা শুকিয়ে উঠেছে। ছোট একটা পেগ হুইস্কি নিয়ে বরুণ নিট খেয়ে ফেলল। তারপর সোফায় বসে সিগারেট ধরিয়ে মুখ তুলতেই দেখল বিছানায় রুকমা উঠে বসেছে। তার গোটা চেহারাই এখন বদলে গেছে। ও যেন আগের সেই রুকমা নেই। ছেঁড়া সোয়েটারের ফাঁকে রক্তচিহ্ন আঁকা বাম স্তনটা বেরিয়ে আছে। ফালি করা ফ্রকের ভেতর থেকে একটা ধবধবে সুস্পষ্ট উরু সম্পূর্ণ অনাবৃত। মাথার রুমাল খসে পড়েছে। একগোছা চুল একটা চোখ ঢেকে মুখের ওপর নেমে এসেছে, আর একটা ছোট জলজলে চোখ যেন এক টুকরো জ্বলন্ত কয়লা। মুখ থেকে পাকা আপেলের রং কে যেন মুছে দিয়েছে। সারা মুখখানায় মার্বেল পাথরের শ্বেত কাঠিন্য। বরুণ সিগারেট টানতে ভুলে গেল। আস্তে আস্তে খাট থেকে নামল রুকমা। বরুণের দিকে এক চোখের জ্বলন্ত দৃষ্টি ফেলে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর সাপের মতো হিস হিস স্বরে বলল, तुम बदमाश, तुम खराब आदमी हो। हमको खराब कर दिया। हम इसका बदला लेंगे, जरूर बदला लेंगे। বরুণ নরম গলায় বলল, रुकमा क्यों गुस्सा करती हो? जो हो गया उसको जाने दो। तिक्त घृणाय रुकमा बोले उठल, नहीं, कभी नहीं। कल सवेरे हम सबको बोल देंगे तुम कितना बदमाश हो, कितना शैतान हो। তারপর পাহাড়ি ভাষায় বিড়বিড় করে গাল পাড়তে লাগলো। মনে মনে প্রমাদ গুনল বরুণ। সর্বনাশ, মেয়েটা তাকে ব্ল্যাকমেল করবে, নাকি ব্ল্যাকমেলিংয়ের ভয় দেখিয়ে দেহের দাম আদায় করতে চায়। পার্স থেকে একখানা 100 টাকার নোট বার করে বরুণ বলল, রুকমা
तुमसे हम प्यार करते हैं, ये लो। নোটখানা ছো মেরে নিয়ে রুকমা তার উপর থুতু ফেলল। তারপর নোট ছুঁড়ে ফেলে প্রচণ্ড আক্রোশে ভারী তিব্বতী ফুলদানিটা তুলে বরুণের দিকে লক্ষ্য করল। সঙ্গে সঙ্গে বরুণ তার হাত চেপে ধরে ফুলদানিটা ছিনিয়ে নিল। কিন্তু পাহাড়ি রক্তে তখন আগুন ধরে গেছে। ক্রুদ্ধ বনবিড়ালির মতো হিংস্র হয়ে উঠেছে মেয়েটা। হাতের কাছে হুইস্কির বোতলটা পেয়ে সেটা নিয়েই সে আবার আক্রমণ করল। এবারেও বরুণ তার হাত মুচড়ে বোতল কেড়ে নিল। ব্যর্থ আক্রোশে রুকমা বলে উঠল, हम तुमको नहीं छोड़ेंगे, अभी सबको बता देंगे तुम कितना बदमाश हो, तुमने हमको खराब कर दिया है। রুকমা দরজার দিকে ছুটে গেল, কিন্তু তার আগেই বরুণ দরজা আগলে দাঁড়িয়েছে। হাঁপাতে হাঁপাতে রুকমা বলল, हट जा बदमाश। বরুণ মাথা নাড়ল। মাথা ঝাঁকিয়ে ঘাড় বেঁকিয়ে রুকমা আবার বলল, हट हट जा, नहीं तो हम चिल्लाएंगे। বরুণ তবু অনড়, তার রক্ত টকবক করে ফুটছে। রুকমা এবার মরিয়া হয়ে চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা চিরে চিৎকার বেরোতে না বেরোতেই বলিষ্ঠ দুখানা হাতের কঠিন আঙুলগুলো তার কণ্ঠনালীকে সাঁড়াশির মতো চেপে ধরল। রুকমা প্রাণপণে ছাড়াতে চেষ্টা করল, পারল না। আঙুলের সাঁড়াশি তার কণ্ঠনালীর ওপর দুদিক থেকে চাপ দিতে লাগলো, জোরে, আরো জোরে, আরো জোরে। রুকমার ছোট ছোট চোখ দুটো বড় হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল। হলদেটে দাঁতের ফাঁকে জিভখানা অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে পড়ল। তারপর ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল রুকমা। আঙুলের সাঁড়াশি শিথিল হতেই তার দেহ একটা বস্তার মতো ধপ করে পড়ে গেল মেঝে কার্পেটের ওপর। সেদিকে তাকিয়ে বরুণ পুতুলের মতো কতক্ষণ দাঁড়িয়ে রইল মনে নেই। মাথার ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। কি ঘটে গেল কিছুই ধারণা করতে পারছে না। হঠাৎ তার হুঁশ ফিরল। তৎক্ষণাৎ মেঝে বসে পড়ে সে রুকমার গায়ে নাড়াচাড়া দিয়ে দেখল। হাতের নাড়ি টিপল, বুকে কান পেতে শোনার চেষ্টা করল। না, নাড়িতে স্পন্দন নেই, বুক ধুক ধুক করছে না। রুকমার জীবনের ঘড়ি বন্ধ হয়ে গেছে। ভয়ের একটা হিমস্রোত বরুণের শির দ্বারা দিয়ে নেমে যেতে লাগলো। রুকমাকে সে খুন করে ফেলেছে। এখন এখন কি করবে সে? কি করা উচিত? প্রাণীমাত্রেরই যে সহজাত আত্মরক্ষার প্রবৃত্তি থাকে, সেই প্রবৃত্তি তার কানে কানে বলল, এখন নিজেকে বাঁচাতে হবে। যে মরবার সে মরেছে, কিন্তু তাকে বাঁচতেই হবে। বরুণ নিজেকে অনেকখানি শক্ত করল। মুখ তুলে তাকাতে চোখ পড়ল উত্তরের জানলার দিকে। কাচের সার্সিতে শীতের ঝোড়ো হাওয়া ধাক্কা দিচ্ছে, যেন কিছু বলতে চায় বরুণকে। কি বলতে চায়? বুঝেছে, বরুণ তা বুঝেছে। উঠে গিয়ে উত্তরের কাচের সার্সি খুলে দিল সে। এক ঝলক হিমশীতল হাওয়া যেন বরফের কুচি ছিটিয়ে দিল মুখে চোখে। বরুণ ফিরে এলো রুকমার কাছে, দুহাতে তুলে নিল তার দেহটা। তারপর আবার জানলার সামনে গিয়ে দাঁড়ালো। 4 ফুট সমচতুষ্কোণ ফ্রেঞ্চ উইন্ডো, গরাদ নেই, গ্রিল নেই, যেন বরুণের সুবিধের জন্যই নেই। এক মুহূর্ত ভেবে বরুণ রুকমার নিস্পন্দ দেহটা জানলা দিয়ে গলিয়ে অন্ধকারে ছেড়ে দিল। অতলান্ত খাদের কোন অতলে গিয়ে পৌঁছালো রুকমা কে জানে। ব্যাস, নিশ্চিন্ত। কাচের সার্সি আবার বন্ধ করল বরুণ। কাল যদি পুলিশ আসে আসুক, ততক্ষণে রুকমার দেহের টুকরোগুলো খাদের বুনো জন্তুগুলোর পেটে হজম হয়ে গেছে।
তারপর 11 বছর ধরে অনেক ঘুরেছে বিজনেসম্যান বড়ু। মাকড়সার জালের মতো ভারতবর্ষের রেল লাইনের ধারে বহু স্টেশনে নেমে পড়েছে, বহু সরাইখানায় রাত কাটিয়েছে, বহু নারী সঙ্গের স্বাদ পেয়েছে। আর তাদেরই ভিড়ে কবে কখন হারিয়ে গেছে মাসুরির পাহাড়ি মেয়ের রুকমা। সারা জীবনেও তাকে মনে পড়ত না যদি 11 বছর বাদে আবার মাসুরিতে আসতে না হতো। এই হিলম্যান হোটেলের দোতলার শেষ ঘরখানায় পা দিয়ে আবার মনে পড়ে গেল, পুরনো ফিল্মের মতোই সবই মনে পড়ে গেল তার। এমনকি আজকের মতো সে রাতেও শীতের হাওয়ার ঝড় উঠেছিল, সেটিও মনে পড়ে গেল। কিন্তু কেনই বা মনে করা? কি হবে মনে করে? রুকমা মরেছে, ফুরিয়ে গেছে। তার নিয়তি তাকে টেনেছিল ওই অতুলান্ত খাদে। একটা পাহাড়ি বস্তির মেয়ের দেহের দাম কত হতে পারে? বরুণ তো ঢের বেশি দিতে চেয়েছিল, তবু সে ব্ল্যাকমেলের ভয় দেখালো কেন? কেন সে চেষ্টা করলো প্রতিহিংসা নিতে? কোথায় রইল তার প্রতিহিংসা? বরুণ তো তাকে মারতে চায়নি, সে মরবে বলেই এসেছিল তার জ্বলন্ত যৌবন নিয়ে। বরুণ কি করবে? কিন্তু আর নয়, আর ভাবতে ভালো লাগছে না। চুলোয় যাক রুকমা। তার মৃত্যু রহস্য যখন সে ছাড়া পৃথিবীর দ্বিতীয় ব্যক্তি জানে না, তখন কেনই আর মাথা ঘামানো? অতএব জীবন থেকে মুছে ফেলে দাও রুকমাকে, মুছে ফেলে দাও 11 বছর আগের মার্চের একটা বিশ্রী রাত। কিন্তু সেই বিশ্রী রাতটা মুছতে গিয়েও মোছা যাচ্ছে না। আজকের এই সেপ্টেম্বরের রাতটা ঠিক সেই রকমই, তেমনই ঠান্ডা, তেমনই ঝোড়ো। পাগলাটে শীতের হাওয়া ঠিক তেমন করেই উত্তরের কাছের সার্সিতে ধাক্কা দিচ্ছে, যেন বলছে, আমাকে চিনতে পারছো? আমি 11 বছর আগের সেই বিশ্রী রাতের সাক্ষী। ড্যামিট, হলোই বা সাক্ষী, বরুণের কিছু আসে যায় না। রুকমা বেঁচে থাকলে না হয় ভয় থাকতো, কিন্তু মরা মানুষ তো ফিরে আসে না। সুতরাং যা কিছু অস্বস্তি মন থেকে দূর করে দাও। নিশ্চিন্ত, একেবারে নিশ্চিন্ত। চার্চের ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো। 11:30। আজকের রাতটা বড় বেশি অন্ধকার, বড় বেশি নিশুতি। রাত বাড়বার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও বাড়ছে। এক কাপ গরম কফি খেলে ভালো হতো। ডিনারের পর আজ আর কফির অর্ডার দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। এতক্ষণে ডাইনিং রুম কিচেন বন্ধ হয়ে গেছে নিশ্চয়ই। ইস, কি ভুল হয়ে গেছে। দরজায় টোকা পড়ল। অবাক হয়ে বরুণ জিজ্ঞেস করল, কন? বন্ধ দরজার বাইরে থেকে জবাব এলো, রুকমা, কফি লায়া বাবুজি। দারুণ খুশি হয়ে গেল বরুণ। শীতের সময় শোবার আগে এক কাপ কফি খাওয়া তার বরাবরের অভ্যেস। মিসেস বড়ুয়া ঠিক মনে রেখে পাঠিয়ে দিয়েছেন। ফায়ারপ্লেসের পাশ দিয়ে উঠে গিয়ে বরুণ দরজা খুলে দিল। আর খুলে দিতেই দুপা পিছিয়ে এলো। আস্তে আস্তে ঘরে ঢুকলো রুকমা। হাতে কফি ট্রে নেই। কিন্তু এই কোন রুকমা? এ তো কিছুক্ষণ আগে দেখা তামাটি রঙের মাঝবয়সী রুকমা নয়। এই রুকমাকে বরুণ দেখেছিল 11 বছর আগে। এ যে সেই জ্বলন্ত যৌবনবতী রুকমা। আদিম প্রবৃত্তির হাতে ছিন্ন ভিন্ন সেই পাহাড়ি গোলাপ। ছেঁড়া সোয়েটারের ফাঁকে রক্তচিহ্ন আঁকা বাম স্তনটা বেরিয়ে আছে। ফালা ফালা করে চেরা ফ্রকের বাইরে ধবধবে সুস্পষ্ট উরু সম্পূর্ণ অনাবৃত। এলোমেলো লালচে চুলের একগোছা একটা চোখ ঢেকে দিয়ে মুখের ওপর নেমে এসেছে, আর একটা ছোট চোখে জ্বলন্ত কয়লার আগুন। কিন্তু এ কি করে সম্ভব? মরা মানুষ কি ফিরে আসে? ফিরে আসতে পারে? বরুণের বিস্ফারিত চোখ সেই জ্বলন্ত অঙ্গার চোখের দিকে। রুকমার এক চোখের অপলক তীক্ষ্ণ দৃষ্টি বরুণের দিকে। একটা ভয়ঙ্কর ঠান্ডা হিমস্রোত
বরুণের শির দ্বারা বেয়ে শিরশির করে নামছে। সারা দেহ কাঁপছে থরথর করে। চিৎকার করতে চাইল সে, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। পলকহীন এক চোখের লক্ষ্য বরুণের দিকে রেখে রুকমা এক পা করে এগোচ্ছে, আর বরুণ এক পা করে পিছু হচ্ছে, ঠিক যেমন করে 11 বছর আগে সেই মার্চের রাতে রুকমা আস্তে আস্তে পিছু হচ্ছিল। শীতের ঝোড়ো হাওয়া তখন কাচের সার্সিতে ধাক্কা দিয়ে বরুণকে বলছে, এসো, আরো সরে এসো, একেবারে জানলার ধারে। খুলে দাও কাচের সার্সি, তারপর দেখো অতলান্ত খাদ কি গভীর। শুনলেন পাহাড়ি গোলাপ, রচনা রঞ্জিত চট্টোপাধ্যায়, মিসেস বড়ুয়ার চরিত্রে রিম্পা, রুকমার ভূমিকায় রিক্তা, গল্পপাঠ এবং বরুণের চরিত্রে অতনু, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু, পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস। শেষ হলো পাহাড়ি গোলাপ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।